নমস্কার শ্রোতা বন্ধুরা, আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক কাহিনী। আশা করি আপনাদের আজকের কাহিনী ভালো লাগবে। আর যদি গল্প পছন্দ হয় তাহলে বলবো লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনে প্রেস করে দেবেন। আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, তাহলে আপনি অবশ্যই শুনতে পাবেন গল্প। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করি। আমার বউ সাবিনা। আমার বউ সাবিনা বয়স মাত্র 15 পেরিয়েছে। মফস্বল শহরের মেয়ে হলেও ভীষণ ইঁচড়ে পাকা আর খুব সেক্সি। সে আমার বউ কথাবার্তা আচরণ সে স্পষ্ট বুঝিয়ে দেয় সে আমাকে খুব ভালোবাসে। আমিও তার এই আচরণ খুব পছন্দ করি। একদিন মাঝরাতে মোবাইল কল থেকে আমাদের আলাপের সূত্রপাত। সাবিনাই প্রথম কল দিয়েছিল। মাঝরাতে কচি কণ্ঠে সুরেলা আওয়াজ। এই বয়সে কার না ভালো লাগে, সেই সাথে নানান প্রশংসা। তুমি দেখতে নায়ক রিয়াজের মতো। যখন হন্ডা চালাও তখন তোমাকে ড্যাশিং হিরোর মতো লাগে। এইসব ডায়লগ আমাকে একেবারে মজনু বানিয়ে দিয়েছিল। তাই ওর সাথে মজে গেলাম। তারপর প্রতি রাতেই কথা হতে লাগলো। ডিগ্রি পরীক্ষার পরে আমি প্রায়ই আমাদের বইয়ের দোকানে বসতাম। কথাবার্তায় বুঝলাম যে সেখানে বই কিনতে এসে আমাকে দেখে মজে গিয়েছে। এই বইটা এনে দেবেন প্লিজ, এলে আমাকে ফোন দিয়ে জানাবেন প্লিজ। না ফোন করতে হবে না, আমি ফোন করে জেনে নেব। চালাক মেয়েটা এভাবেই আমার কাছ থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করেছে। যাই হোক, 4-5 দিন কথা চালাচালির পর আমরা মোবাইলে ভিডিও চ্যাটিং শুরু করলাম। প্রথম দেখাতেই সাবিনার চঞ্চল 2 চোখের মায়াবী জালে আটকে গেলাম। দেখা করতে চাইলে সাবিনা রাজি হলো না। এবার দোকানে এলে তোমাকে ঠিক চিনে নেব। পারবা না? কেন পারবো না? আমি হিজাবের সাথে নেকাব ব্যবহার করি। তাহলে পরিচয় দিও। দিব না, গরজ থাকলে খুঁজে নিও। এই হিজাবি মেয়ে তোমার সুরেলা কণ্ঠ লুকাবে কিভাবে? এখন থেকে মাকেও দোকানে নিয়ে যাব, তার গলাও ঠিক আমার মতো। হিজাবির কথার মার প্যাচে এবার আমি টাস্কি খেয়ে গেলাম। পরবর্তী 2 মাসে আমাদের কথা বলার ধারণ একেবারেই পাল্টে গেল। এমনকি আগে বুকের উপর একটা ওড়না থাকতো, আমার অনুরোধের ঠেলায় একদিন সেটাও নাই হয়ে গেল। তোমার সাইজ কত? কিসের সাইজ? বুকের রসগোল্লা দুটোর। শয়তান খচ্চর, সাইজ জেনে কী হবে? তোমাকে ব্রেশিয়ার প্রেজেন্ট করব, দাও না সোনা নাম্বারটা। এরপর বলবে এসো পরিয়ে দেই। আমার সাথে শয়তানি হচ্ছে, তাই না? আচ্ছা, আর শয়তানি করব না। ওর বুকের উপর নজর রেখে আমি স্যান্ডেল করলাম, কিন্তু আলাপটা সেই ধরে রাখলো। তোমার সাইজ কত? কেন, আমার বুকে কি তোমার মতো রসগোল্লা আছে যে সাইজ বলবো? আরে হাঁদারাম, আমি কি সেইটা জানতে চেয়েছি নাকি? তাহলে? আমি বুঝেও না বোঝার ভান করলাম। 2 ঠ্যাঙের মাঝে যেটা থাকে সেটার সাইজ। আমি কি কখনো মেপেছি নাকি? তাহলে মেপেই বলো। তোমার সামনেই মাপবো? এই না, আমার সামনে কলা বাইর করো না। তুমি না 1 নম্বরে হারামি। হিজাবি ভরকে গিয়ে আমাকে গালি দিল।
মেয়েদের আদর মাখা গালি এত মিষ্টি হয় জানতাম না। তুমি কি কখনো ছেলেদের দেখেছো? দেখব না কেন? সাদা, কালো, ফর্সা, গোলাপি হরেক রকমের কলা দেখেছি। হিজাবি হিয়ালি কণ্ঠে বলল। দেখেছো? কে দেখালো তোমাকে? আমি কণ্ঠের হতাশা চাপা দিতে পারলাম না। এই ইন্টারনেটের ভিডিওতে দেখেছি। তুমি এসব দেখো? আমি না অবাক হয়ে পারলাম না। কেন? আমি দেখে কি এমন দোষ করলাম? আমার জানা ছিল না যে মেয়েরাও দেখলে দোষের হয়। আমাদের ক্লাসের অনেক মেয়ে এসব দেখে। তোমার বান্ধবীরাও দেখে? সবাই না, কেউ কেউ দেখে। বলার সময় সাবিনা খিকখিক করে হেসে দিল। এইসব জিনিস কেন দেখো বলো তো? তোমরা ছেলেরা দেখতে পারো, মেয়েরা দেখতে পারে না। আমরা দেখলেই যত দোষ। হিজাবি আমার উপরে একেবারে তেড়ে ফুঁড়ে উঠল। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি যত খুশি দেখো, আমি বলার কে? আমি নিরীহ কণ্ঠে হিজাবি যুক্তির কাছে সারেন্ডার করলাম। দুদিন পরে আবারও হিজাবির সাথে ভিডিও চ্যাটিং চলছে। মনে মনে ওর রসগোল্লাগুলো দেখার ফোন দিয়ে আসছি। তাকে ইমপ্রেস করার জন্য নিজেরটা দিয়েই শুরু করলাম। শুনলে, আমারটা 8 ইঞ্চি। কিসের মাপ? হিজাবি নিষ্প্রিয় কণ্ঠে জানতে চাইল। আমার কলার সাইজ। আমি গর্বিত কণ্ঠে উত্তর দিলাম। এত ছোট? হিজাবি হি হি করে হাসতে লাগলো। তোমার কত বড় দরকার? 1 হাতের সমান? আমিও রেগে গিয়ে জানতে চাইলাম। আরও বড়, ঘোড়ার মতো। হি 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 করে হাসলো। এরপর হাসি থামিয়ে তোষামোদি শুরু করলো। এই শোনো আমার লক্ষ্মী সোনা, আমাকে তোমারটা দেখাবে? আগে তোমার রসগোল্লা দেখাও, লেডিস ফার্স্ট। নখরাম্য করলেও হিজাবির রসগোল্লা দুটো দেখার লোভে আমি আমারটা দেখানোর জন্য তৈরি হয়ে গেছি। আগে কলা, তারপর রসগোল্লা। হিজাবির গলা থেকেই যেন মধু ঝরছে। ওকে, কিন্তু তুমি যদি পরে না দেখাও? দেখাবো, প্রমিস প্রমিস, কিন্তু একটা শর্তে। কী শর্ত? দেখার আশায় আমি যে কোনো শর্তেই রাজি। তোমার সামনে জামা খুলতে পারবো না, ছবি তুলে পাঠাবো। হিজাবি লাইন কেটে দিল। উত্তেজনায় আমি ছটফট করছি। ফটাফট কয়েকটা ছবি তুলে সেখান থেকে বাছাই করা 3টে ছবি হিজাবিকে সেন্ড করলাম। এবার অপেক্ষার পালা। কিছুক্ষণ পরে ছবির পরিবর্তে মেসেজ এলো। কলাটা এখনো কাঁচা, তোমার ঠোঁটের ছোঁয়া পেলেই পেকে যাবে। প্রথমে একটা ভেঙচি কাটার ইমোজি, তারপর মেসেজ এলো। তোমার কলাটা বাঁকা কেন? সাগর কলা একটু বাঁকাই হয়, তবে এটা খেতে খুবই সুস্বাদু। সাগর কলা আমি খাই না। অসুবিধে নেই, এটার আরও অনেক ব্যবহার আছে। অসভ্য কোথাকার। ইঙ্গিতটা ঠিকই ধরতে পেরেছে। ইন্টারনেটে ভিডিও দেখা মেয়ে যে। এবার তোমার রসগোল্লা ছবি পাঠাও। অধীর আগ্রহে ছবির অপেক্ষা করছি। উত্তেজনায় মিটার বাড়ছে, আশা ছেড়ে দিয়েছি। এমন সময় হিজাবির ছবি পেলাম, মাত্র একটা সাইডের, তাও আবার একটা ছবিই পাঠিয়েছে। ক্লাস 10-এ পড়া মেয়ের একটা কচি সাইজের দুধের ছবি। ছবিটা দেখেই আমার ছটফট করতে শুরু করলো। খুঁটি খুঁটি দেখার পর বৃন্তে গোল চিহ্ন দিয়ে ফেরত পাঠালাম। সেই সাথে মেসেজে লিখলাম, রসগোল্লায় মাছি বসেছে, তোমার রসগোল্লা বাসি নাকি? জি না মশাই, খাঁটি রসগোল্লাতেই মাছি বসে। তাহলে আমিও মাছি হতে চাই। ইস, লোভ কত! এই শালা, তো লোভ কিন্তু দিনে দিনে বাড়তেই আছে। সাবিনা
তুমি থেকে তুইয়ে চলে এলো। আচ্ছা বাবা, আচ্ছা, আর বলবো না। এখন একবার ভিডিও কলে আসবি? আমিও তুইয়ে চলে আসলাম। কেন? রসগোল্লা দুইটো একটু প্রাণ ভরে দেখব। কোনেও আমদারে কাজ হবে না, প্লিজ জানো, একটিবার দেখা, নয়তো আমি মরেই যাব। তাহলে তুই মর গিয়ে, শালা হারামি। হিজাবি লাইন কেটে দিল। সাবিনার এই কালিটাও আমার খুব মিষ্টি লাগলো। রাত্রি 1টা বাজে, আমাকে একবার বাথরুম যেতেই হবে। জামা কাপড় সব খুলে বাথরুমে গিয়ে শ্যাম্পু মাখিয়ে 2 হাত দিয়ে ভালো করে মালিশ করলাম। যা ছবি দেখেছি, 2 মিনিটের মধ্যেই আমার গলগলিয়ে বেরিয়ে পড়ল। এইভাবেই আমাদের ভিডিও চ্যাটিং চলছিল। কিছুদিন পরে আমার হার্ট টু হার্ট বন্ধু সুমনের সহযোগিতায় ওর ফাঁকা বাড়িতে দুজনের দেখাও হলো। প্রথম সাক্ষাতের দিনে হিজাবিকে কিস করলাম। বোনাস হিসেবে ওর সারা শরীর স্পর্শ করলাম। মোবাইলে দেখা জিনিস দুইটা সামনাসামনি দেখার সুযোগ খুঁজছিলাম, কিন্তু হিজাবি এর বেশি আমাকে এগোতে দিল না। 1 মাস পরে হার্ট টু হার্ট বন্ধুর ফাঁকা বাড়িতে দ্বিতীয় সাক্ষাতের দিন তার সাথে সব কিছু করলাম। ভেবেছিলাম হিজাবি হয়তো বাধা দেবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। বরং সেও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করল। প্রথম দেখায় হিজাবির শরীর আমাকে পাগল বানিয়ে দিল। বয়সের তুলনায় শরীরটা বেশ লম্বাটে আর স্বাস্থ্যবান। হালকা চর্বির আস্তরণের কারণে চামড়ায় একটা তেল চকচকে ভাব আছে, তবে পেট তলপেটে একবারে সমতল, ফুলা ফালা নিম্নাঙ্গ মেহেন্দি রঙের যৌন কেশের জঙ্গল। ভেবেছিলাম চুলের মতো ওখানেও হয়তো কালার করেছে, পরে জেনেছি ওর ওখানের কেশের রঙটাই ওরকম। দেখলেই মনে হয় জায়গাটাতে আগুন ধরে আছে। হিজাবির আগুন মুখো জায়গায় দাও দাও করে আমার কামনারও আগুন জ্বলতে থাকে। গম্বুজের মতো বুক দুইটা একটু ছোট মনে হলেও উঁচি থাকা বুকের কারণে দেখতে লাগছে একেবারে ফাটাফাটি রকমের সেক্সি। সব মিলিয়ে মেয়েটা একটা জ্বলন্ত কামনার আগুন। আমি চোখ বুজে সেই আগুনে ঝাঁপ দিলাম। হিজাবিকে একদিন মুখে নিতে বললাম, সেও বিনা বাধায় হাঁ করে মুখে নিল, কিন্তু আমরা দুজনেই তো অনভিজ্ঞ। ও মুখে নিয়ে নিল, কিন্তু আমার কামড়ের আঘাত পেলাম। ক্ষতবিক্ষত হবার ভয়ে সাবিনার খপ্পর থেকে আমার বাবাজিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিলাম। নজর দিলাম ওর আগুনমুখো গহ্বরে। সেখানে উত্তপ্ত ঝাঁঝালো রস খেলাম। এ পর্যন্ত অনেক রকমের রস খেয়েছি, এমনকি 2-1বার ওয়াইনও চেখেও দেখেছি, কিন্তু এমন স্বাদের রস কখনো খাইনি। যতই খাচ্ছি শরীরের উন্মাদনা ততই বাড়ছে, পুরো শরীরে আগুন ধরে যাচ্ছে। এভাবে রস খেতে থাকলে আমার রস তো বেরিয়ে যাবেই। দোস্তের বাসায় যাব আগে থেকেই ওকে বলে রেখেছিলাম, এবং কি করব তাও সাবিনা আগে থেকেই জানতো, এবং সে তাই আমাকে আগে থেকেই জানিয়ে রেখেছিল রাবারের পায়জামা অর্থাৎ কন্ডোম নিয়ে যেতে। তাই 2 দোস্ত মিলে আমাদের এলাকা থেকে 8-10 কিলোমিটার দূরের একটা দোকান থেকে 1 প্যাকেট কন্ডোম কিনে এনেছি। কিন্তু এই অমূল্য সম্পদটাই আমার প্রেস্টিজ পাংচার করে দিল। আগে কখনো কৌতূহলের বশেও জিনিসটা পরে দেখিনি, কিন্তু এখন প্রয়োজনের সময় রাবারের পোশাক পরতে গিয়েই ঝড় ঝরিয়ে বেরিয়ে পড়ল। তাই নিজের ইজ্জত বাঁচাতে দাঁত মুখ খেঁচিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম। এরপর
চুষে চেটে কামড়ে তারপর লণ্ডভণ্ড করে দিলাম। তবে দ্বিতীয় রাউন্ডে তেমন কোনো সমস্যা হলো না। উত্তেজনা ছিল সীমাহীন, সেই সাথে তাড়াহুড়ো, ভয় আর আনাড়িপোনাও ছিল। তাই সাবিনা দুই পায়ের ফাঁকে উপুর হয়ে শুয়ে কোনো রকমে ঠেলে ঠুলে কাজ করলাম। একবারও ভাবলাম না যে সাবিনার শারীরিক ভালো মন্দ, ব্যথা বেদনার বিষয়টা আমার মাথাতেই আসেনি। আমি শুধু একতরফা কাজ করে গেছি। আমি এখন জানি যে ওটা ছিল আমাদের জীবনের একেবারে ক্ষণস্থায়ী ঘটনা। তবে আনন্দ পেয়েছি, অনুভব পেয়েছি অনেক। পরের দিন দোস্তর বাসায় সাবিনাকে আবারও আসতে বললাম এবং সাবিনা কোনো আপত্তি করল না। সে আমার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করল। তার স্ট্যামিনা দেখে আমার অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হলাম। এইভাবে 5-6 দিন একটানা আমাদের মেলামেশা, তারপর ভিডিও চ্যাটিং। আমি এমন লুকোচাপা করে তোর সাথে আর দেখা করতে পারবো না। একদিন সাবিনা আমাকে বলল, তাহলে উপায়? সাবিনার হুমকিতে আমার হৃদয়ে হাহাকার উঠলেও উত্তেজনা তখন চরমে। সাবিনাই বলল, চল বিয়ে করে ফেলি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। সাবিনা নিজেই উপায় বাতলে দিল। এখনই বিয়ে করব কিভাবে? বাড়িতেই বা কী বলবো? কথাটা আমার মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে আমার কথা আর ভাবিস না, নয়তো আজকে থেকে চ্যাটিং বন্ধ আর দেখা করার কথাও ভুলে যা। একটানা ঝাড়ি মেরে সাবিনা লাইন কেটে দিল। পরের দিন আবার মোবাইলে বৈঠক শুরু হলো। সাথে আমার উপদেষ্টা বন্ধুও থাকলো। সেও বিয়ের পক্ষে মতামত দিল। আলোচনার এক পর্যায়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেল, তাহলে এখন তুই বিয়ে কর। আমি আমার হার্ট টু হার্ট দোস্তকে সামনে এগিয়ে দিয়ে মিনমিন করে বললাম, পরে না হয় আমি করব। সাবিনাকে হারানোর আশঙ্কায় আমি আবোল তাবোল বকতে শুরু করলাম। এই কুত্তা, কি বললি? সাবিনা খেঁকিয়ে উঠল। না না দোস্ত, তোর লাভারকে আমি কিভাবে বিয়ে করব? আমার প্রস্তাবের সুমন এমনভাবে আটকে উঠল যেন ছ্যাঁকা খেয়েছে। শালা বেঈমান বন্ধুকে এইটুকু সাহায্য করতে পারবি না? আমিও হতাশায় খেঁকিয়ে উঠলাম। শুধু শুধু রাগ করিস না দোস্ত, আমার রাগজোটা বাপকে তো জানিস। তাছাড়া আমি এখনও বেকার। বিয়ের কথা বললে বাপ ভাই মিলে পেঁদানি দিয়ে আমাকে ঘরছাড়া করবে। আমার মাও কম নাকি? বিয়ের কথা শুনলে আমাকেও ঝেঁটিয়ে ঘরছাড়া করে থামবে। হয়েছে হয়েছে, আর তোকে আর প্যাঁদানি খাবার দরকার নেই, ঘর ছাড়ারও দরকার নেই। সব দোষ আমার, আমি বিয়ে করব। তারপর একদিন সাবিনাকে আমি বিয়ে করে নিলাম। সাবিনা এখন আমার বউ। গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে আজ আসি।